যে পুরো উত্তরাঞ্চল দিয়ে তারা করিডোরটা ট্রানজিটটা করবে, অথচ 20-22 কিলোমিটার যেই নেপালের করিডোরটা, সেই করিডোরটা আমরা ব্যবহার করতে পারছি না, কিন্তু তারা তাদের চিকেন নেকটাকে ব্যবহার করবে বাংলাদেশের ভেতর দিয়ে। তিস্তা একটা আন্তর্জাতিক নদী, আপনি একটা নদীর পানিকে অন্যদিকে প্রবাহিত করতে পারেন না। অপরাধ তো আপনি করতেই আছেন, সেটাকে আমি কোনো সমাধান করতে পারছি না। না পেরে আমি আমার অংশে আমি একটা রিজার্ভের মতো করে পানি জমায় রাখবো, সেইটুকু আপনি করতে দিবেন না। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। মাসুদ কামাল, আজকে দুইটা রাজনৈতিক বক্তব্য আসছে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে সংবাদ সম্মেলন করে বলছেন যে শুধুই ভারতের সুবিধা, বাংলাদেশের কোঠায় শূন্য। আর ওবায়দুল কাদের একটা বেশ শক্ত বিবৃতি দিয়েছেন, বলছেন যে সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবি বেআইনি, অযৌক্তিক। তো আপনি যদি প্রথম এটা রিয়াকশন হিসেবে বলেন যে এই প্রধানমন্ত্রীর সফর, তার প্রেক্ষিতে বিরোধী দলের প্রতিক্রিয়া কি বলবেন? দেখেন, প্রধানমন্ত্রী আমাদের দেশে এখন যে রাজনীতিটা প্রচলিত না, এই রাজনীতিতে অন্যের কোনো ভালো কেউ খুঁজে পায় না। অন্যের ভালো না পাইতে পাইতে এখন যখন তারা মন্দটাকেও মন্দ বলে, তখনও কিন্তু এটা নিয়ে সন্দেহ আছে। এটা হলো গিয়ে মূল বক্তব্যটা আর কি। কেন আমি বলি আপনাকে, ভারতে সফরে প্রাইম মিনিস্টার গিয়েছেন। ভারত হলো একটা বড় দেশ এবং তাদের কাছে আমাদের চাহিদা ছিল বেসিক্যালি দুইটা জিনিস। একটা জিনিস হলো পানি, পানিটা আমরা তাদের কাছে চাই, এবং পানির ব্যাপারে আমি মনে করি আমাদের সরকার একদম মোটামুটি শূন্য হাতেই ফিরে আসছে, কিচ্ছু নিয়ে আসতে পারে নাই পানির ব্যাপারে, তারা কিচ্ছু আনতে পারে নাই। এবং এটা কেন পারে নাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ভূমিকা, নরেন্দ্র মোদীর কি ভূমিকা, আমাদের শেখ হাসিনার কি ভূমিকা, এত আলোচনায় আমি যাব না। আমার মূল বক্তব্য হলো আমার সরকার পারে নাই ভাই, এটা বেসিক কথা। এবং এই না পারার বিপরীতে কি তারা করবে, তারা কি করবে, এটাও তারা কিন্তু স্থির করতে পারতেছে না। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তারা বলতেছে এখন এতদিন চীন যে প্রস্তাবটা দিয়েছিল যে পানি, তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা তারা একটা ব্যবস্থা করবে, আমাদের পার্টে যে নদীটা আছে সেই নদীর ড্রেজিং করবে, ওটাকে পার ঠিকঠাক করবে যাতে নাকি পানিটা উপচে না পড়ে, পানিটা কাজে লাগে আমাদের। আবার সেখানে আলাদা রিজার্ভার করবে যেখানে পানি এটা সংরক্ষণ করবে, এগুলি করবে। কে করবে? চীন করে দিবে। $1 বিলিয়ন একটা প্রজেক্ট ছিল। এখন আমাদের এটা কি করার প্রয়োজন হতো যদি ভারত আমাদেরকে ঠিকঠাক মতো পানি দিত? প্রয়োজন হতো? হতো না। আমরা $1 বিলিয়ন কি এমনি এমনি খরচ করে আমাদেরকে টাকা কামড়ায়? কামড়ায় না তো। এটা আমরা খরচ করতেছি কেন? যে ভারত আমাদের পানি নিয়ে আমাদের সঙ্গে যে আচরণটা করছে, এই আচরণটা জঘন্য আচরণ। কারণ তিস্তা একটা আন্তর্জাতিক নদী, এই নদী উপরে আছে, আপনি একটা নদীর পানিকে অন্যদিকে প্রবাহিত করতে পারেন না। যদি সেই প্রবাহিত করার কারণে ভাটাই দেশে পানির সংকট হয়, সেটা আপনি পারেন না, এটা একটা অপরাধ আপনি করতেছেন। অপরাধ তো আপনি করতেই আছেন, সেটাকে আমি কোনো সমাধান করতে পারছি না, আমি আপনাকে থামাতে পারছি না। না পেরে আমি আমার অংশে আমি একটা রিজার্ভের মতো করে পানি জমায় রাখবো, ওইটাতে তেমন কোনো লাভ হবে বলে মনে হয় না। ধরা যাক 10% to 15% লাভ হলো, সেইটুকু আপনি করতে দিবেন না। বলেন যে না আমি করে দেই। আপনি করে দিবেন কেন? আপনি তো মায়া কান্না কিসের? মাগনা করে দিবেন? মাগনা করে দেন দেখি কেমন পারেন। মাগনা করে দিবেন না, আমার টাকা দিয়ে সে করে দিবে। আমার টাকা দিয়ে তার করতে হবে কেন? আমি পাই না, আমি তো পারি, আপনি কেন করবেন? এটা হলো গিয়ে যাতে নাকি চীন করতে না পারে, তারা সেই ব্যবস্থা করতেছে। তো সেইটা নিয়ে আমরা হ্যাপি। আমার পররাষ্ট্রমন্ত্রী দেখলাম বলতেছে না ভারতের প্রস্তাবটাই ভালো। আমরা তো সবসময় জানি যে আমাদের এখানে 2-3টা লবিং কাজ করে আর কি, যে কোন মন্ত্রী কোন লবিতে আসছে, কোন লবিং আসছে এটা আমরা জানি। সেই হিসাবে পররাষ্ট্রমন্ত্রীর নাম তো ইন্ডিয়ান লবিং, এটা সবাই জানে। তো উনি ওই দিকে বলবেন, উনি তাই বলতেছেন। উনি কিন্তু উঠে পড়ে লাগছেন যেটা ইন্ডিয়ার মাধ্যমেই হোক। কিন্তু এটা হয়, এটা কোনো প্রস্তাব, এটা অর্থ হইলো এটাকে পিছিয়ে দেওয়া, জাস্ট এটাকে ঝুলাইয়া দেওয়া, আর কিছু না। আলটিমেটলি ইন্ডিয়া কখনোই আপনাকে কিছু করে দিবে না।
এটা কারণ আপনি বলেন যে আমি কেমনে বললাম, আমি কি জ্যোতিষ নাকি? না, আমি জ্যোতিষ না। আমি দেখেছি তারা নিজেদের স্বার্থের বাইরে কোনো কিছু করে না, এবং এই যে করে না এটা স্বাভাবিক, তারা এটাই করবে, কারণ তারা বড় দেশ, তাদের অনুগ্রহের উপর আমরা নির্ভর করে থাকি, তারা করবে। আমাদের তো অতটা মেরুদণ্ড নাই। আপনি যত কিছুই বলেন, গত নির্বাচনে এই সরকার কার অনুগ্রহে নির্বাচিত হয়েছে বলে সবাই বলে? সবাই বলে যে আমেরিকার চাপ ছিল, সেই চাপটাকে কমিয়ে দিয়েছে কে? ভারত দিয়েছে কমিয়ে। এটা তো তোমার কোনো সন্দেহ নাই। ভারত কেন করছে? তার একটা স্বার্থ আছে, সে এখানে একটা অনুগত সরকার চায়, তাই করেছে। এখন ওই কৃতজ্ঞতার কারণে যদি বলে তোমার আমি কিছুই দেবো না, তাও হাসি মুখে বলি আমরা, হ্যাঁ উনি বলেছেন, উনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গেই বলেছেন যে উনি আমাদেরকে কিছুই দিবেন না, আমরা বিরাট কিছু, সঙ্গে সঙ্গে সামনে কিছু লোক থাকে তার হাততালি দেয়। এই তো হচ্ছে এখানে। তো আলটিমেটলি তার বিপরীতে যে আলোচনাটা, যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি বিতর্ক, আজকে বিএনপিও বলছে এটা হলো আমাদের সার্বভৌমত্বের ব্যাপার, যে পুরো উত্তরাঞ্চল দিয়ে তারা করিডোরটা, ট্রানজিটটা করবে, অথচ 20-22 কিলোমিটার যেই নেপালের করিডোরটা, সেই করিডোরটা আমরা ব্যবহার করতে পারছি না, কিন্তু তারা তাদের চিকেন নেকটাকে ব্যবহার করবে বাংলাদেশের ভেতর দিয়ে। এটা আপনি কি বলবেন? না, এখন প্রশ্নটা বলি, শুনে বলি, এখানে আবার অন্য কথা। আমি কিন্তু আপনার ট্রানজিটের পক্ষে। আমি ট্রানজিটের পক্ষে, পরিষ্কার কথা। আমি কিভাবে পক্ষে সেটা আমি বলি আপনাকে, যে তারা আমাদের দেশ দিয়ে, আমাদের এখান থেকে তো তারা যাচ্ছে অলরেডি, তারা তো ট্রানজিট নিয়েই যাচ্ছে, তারা আমাদের পোর্ট ব্যবহার করতেছে, অমুক করতেছে। হ্যাঁ, আমি ট্রানজিটের বিপক্ষে কখন? যখন নাকি ট্রানজিট থেকে আমার কোনো প্রাপ্তি নাই। আমার এখানে অনেকগুলি ফ্যাক্টর কিন্তু কাজ করে। আমার উপর দিয়ে একজন কেউ যাবে, যেতেই পারে, কিন্তু সেক্ষেত্রে আমার দেখতে হবে কি আমার নিরাপত্তাটা, আমার দেখতে হবে এই যাওয়ার বিনিময়ে আমি তাদের কাছ থেকে কি পাচ্ছি। আমি কি কেবল ভালোবেসে যেতে দিচ্ছি, নাকি একটা ইনকামের বিনিময়ে যেতে দিচ্ছি? আমার বক্তব্য হলো এখানে, যদি ইনকামের বিনিময়ে হয়, অথবা আমি যদি রেসিপ্রোকাল হয়, আমি যদি মনে করেন ওরা আমাকে যেতে দিচ্ছে, আমি যেমন নেপাল থেকে আমি বিদ্যুৎ আনতে পারবো, এখন নেপাল থেকে বিদ্যুৎ আনতে গেলে আমার ইন্ডিয়ার রুপিতে আনতে হবে। ওরা যদি আমাকে সেই গ্রিড লাইনটা ব্যবহার করতে দেয়, অথবা আমার গ্রিড লাইন স্থাপন করতে দেয়, আমি তো হ্যাপি। এটা তো আমার একটা অর্জন রে ভাই, খালি একদম গালাগালি করলে তো হবে না, আমার তো এটা অর্জন। আমি মনে করি দরজা জানলা বন্ধ করে রাখা কোনো কাজের কথা নয়। যে জিনিসটা আমরা আগেও দেখছিলাম একবার, ওই আপনার কি বলে, ওই আপনার যে কেবল করার জন্য যে বলা হয়েছিল, আমাদের এখান থেকে কোন রকম ওই মানে কেবল ইন্টারনেটের কেবল নিতে দেওয়া হবে না, কারণ আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। ওইগুলি কোনো কাজের কথা না। কথাটা হলো যে আমাকে সমস্ত ধরনের যোগাযোগকে ওপেন করতে হবে। সারা দুনিয়াই করে, বিচ্ছিন্ন হয়ে উত্তর কোরিয়ায় বসে থাকলে হবে না। উত্তর কোরিয়া যেমন কাউকে ঢুকতেও দেবো না, কোথাও যাবো না, এটা কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না। কিন্তু সমস্যাটা হলো আপনার ট্রানজিট দেন আর করিডোর দেন, যাই আপনি দেন, সেখানে শর্তটা কি? দ্যাট ইজ দ্য পয়েন্ট। ট্র্যাজেডি হলো এই শর্তের জন্য যে বার্গেনিং করাটা, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের পক্ষ থেকে যারা বার্গেন করতে যায় তাদের কোয়ালিটি আপ টু দা মার্ক নয়, অথবা তারা হলো নতজানু মানভাবের। যেমন ধর আমি বলি আপনাকে, এই বার্গেনিং যদি আমাদের পররাষ্ট্রমন্ত্রী থাকে, সে কিছু অর্জন করে নিয়ে আসতে পারবে না, কারণ সে তো অর্জন করতে চাই না। আমি যেটা বুঝছি আমার মতো করে, কারণ উনি তো ওনাদের লবির লোক, ওনার মুখে সবসময় শুনবেন ইন্ডিয়ার পক্ষে কথা বলতেছেন উনি। এটা হয় কাজে আমার কথা হলো কি, বার্গেন করার মতো ক্যাপাসিটি থাকতে হবে। ভালো, কিন্তু ভারত তো আবার দরজা জানলা বন্ধ করে বসে আছে। আমরা নেপালে আমরা চাই, আমরাও চাই, আমার কথা হলো কি, বিনিময়টা আমার কি? তুমি আমাকে দিবা কিনা? তুমি যে আমার কাছে চাও, বিনিময়ে তুমি আমাকে কি দিবা? যদি এই বার্গেনিংটা আমরা ঠিকঠাক মতো করতে পারি। চীনও যদি প্রস্তাব করে যে তাহলে মিয়ানমার হয়ে তাদের ট্রেন লাইন বাংলাদেশে ঢুকবে, তাহলে দেওয়া উচিত, অবশ্যই দেওয়া উচিত, কিন্তু বার্গেন করতে হবে যে আমার কি লাভ। আমি যদি লাভটা শুনেন, আমি বলি আপনাকে, আমার আকাশ সীমা দিয়ে যত প্লেন যায়, টাকা পাই না? কত টাকা পাই? আমার আকাশ সীমা দিয়ে যত প্লেন আমার উপরে যায়, আমি তো সবার কাছ থেকে টাকা পাই রে ভাই, টাকা তো পাই। তো আমি যদি আমার আকাশ সীমা ব্যবহার করতে দেই, আমি আমার সব সীমায় ব্যবহার করে দেবো, কিন্তু বার্গেনিংটা হতে হবে
যে বিনিময়ে কি পাবো। ওই যে আমাদের এক উপদেষ্টা বলছিল না, না ওদের কাছ থেকে আমরা ট্রানজিটে কোনো টাকা নিব না, এবং নেয় নাই সে। এবং এটা ছিল আমাদের জন্য খারাপ, আত্মঘাতী। ওই লোকের বিচার হওয়া উচিত আমি মনে করি। কারণ তারা দেশের সম্পদকে অন্যকে দিয়ে দিছে, ওরা চায়ও নাই, সে দিয়ে দিছে। না, আমার দেওয়া চাওয়া ঠিক হবে না, আমাদের এটা ছোট লেগে হয়ে যাবে। আরে বাবা, তোমার বাপের টাকা নাকি, তুমি দিবা না? আমি মনে করি আমরা সবকিছু ব্যবহার করতে দেব। দেখতে হবে দুটো জিনিস, একটা হলো আমার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কিনা, এক নম্বর আমার সার্বভৌমত্বের উপর হাত আসছে কিনা, দুই নম্বর হলো বিনিময়ে আমি কি পাচ্ছি, আমি কি অর্থ পাচ্ছি, আমিও কি পাল্টা সুযোগ সুবিধা পাচ্ছি। এই বিনিময়টা ঠিক করতে হবে। এটা যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে আমি মনে করি ট্রানজিট বলেন, করিডোর বলেন, সবই প্রয়োজনীয়। এগুলো আমার দিলে কোনো লস নাই, বরং লাভ। আচ্ছা, আমরা আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হলো যে এই যে মতিউরের শাস্তি, তারপরে এনভারের ফয়সালের বগুড়ায় বদলি, সব মিলে যে আলোচনাটা আসলে বেনজিরকে ঘিরে, তারপরে আসজন মিয়া, এবং এখন এসে ঠেকলো ফয়সাল পর্যন্ত, আপনার কাছে কি মনে হয় যে সমস্ত ব্যবস্থাগুলো বা পদক্ষেপগুলো নিচ্ছে সেটা কি যথেষ্ট? দেখেন, পদক্ষেপ ব্যবস্থা যাই বলেন আপনি, এটাকে কিন্তু আপনার আলটিমেটলি আপনার আইনের মধ্যে থেকে নিতে হবে। মানুষকে, পাবলিককে জিজ্ঞাসা করেন, পাবলিক বলবো কি এদের ফায়ারিং স্কোয়াডে দাও, পাবলিক কিন্তু বলবে। কারণ পাবলিকের ধরো এত খেপা। এখন পাবলিক যে খেপা, এইভাবে তো আপনি কাজ করতে পারবেন না। আবার বিপরীত দিকে সরকারেরও মানতে হবে, সরকারেরও বুঝতে হবে যে পাবলিক যে খেপা, এটা তো এমনি এমনি না। পাবলিকের যে সেন্টিমেন্ট, এটাকেও সরকারকেও ধারণ করতে হবে। এখন সরকার বিষয়ে ধারণ করতে পারতেছে, আমি তা মনে করি না। মতিউর রহমানকে আপনি যেখানে আরেকটা ডিপার্টমেন্ট এনে দিচ্ছেন, ওই ফয়সালকে আপনি আরেক জায়গায় বদলি করছেন। নো, এটা বদলি ঠিক হয় না। এদেরকে ওএসডি করে, আপাতত এদেরকে ওএসডি করা উচিত ছিল। প্রথমত ওএসডি করেন, করে তারপরে বিচার শেষ হওয়ার পর একটা ব্যবস্থা নেবেন আপনি। কিন্তু আপনি কিন্তু তা করেন নাই। এতে কি হয়েছে? এটার ক্ষতি হবে। ক্ষতি হবে কি জানেন? আমি বলি, এদেরকে যে পদে দেওয়া হয়েছে, এরা কিন্তু সেই পদে জয়েন করতে পারবে না। পারবে না হলো পাবলিক সেন্টিমেন্টের কারণে পাবে না। ফয়সালকে যে বগুড়ায় জয়েন করতে পারবে? ও যাক না বগুড়ায়, পাবলিক ওরা আস্ত রাখবো নাকি? পারবে? আপনার এই কি মতিউর কি যে অর্থ মন্ত্রণালয়ে জয়েন করতে পারবে? পারবে না। এদের উপর পাবলিক সেন্টিমেন্ট যেমন পারবে না, আলটিমেটলি কি হবে? পদটা অকুপাই করে রাখবে, এবং তারা এখানে থেকে দেখবেন দুর্নীতি করবে। এবং এটা আমি মনে করি খুবই খারাপ হয়েছে, এটা উচিত হয়নি জিনিসটা। এবং এদেরকে প্রথম উচিত ছিল চাকরি থেকে আগে, ওই যে যেমন ওদের অ্যাকাউন্ট ফ্রিজ করছে, তাদের সম্পত্তি ক্রোক করছে, ওরকম তাদের চাকরিটাকে ফ্রিজ করে রাখা উচিত ছিল। চাকরিটা ফ্রিজ করে তারপর অন্য আলাপ। মানে এটা কি মনে হয় যে সরকার একটু মানে কিছু আগাচ্ছে, কিছু পেছাচ্ছে? আবার ধরেন ওই সংসদেও তো এটা সরকারি দলের মধ্যে এক পক্ষ বলতেছে ঠিক, আরেক পক্ষ বলতেছে এটা ষড়যন্ত্র। এইসব কারণে কি যারা বলতেছে, শুনেন, ষড়যন্ত্র যদি কেউ বলে থাকে, যারা বলছে তাদের দিকে বলে আমি মনে করি সতর্ক দৃষ্টি রাখা উচিত। তারা মাল পানি পাইছে কিছু, আমার ধারণা। বেনজিরের যে ঘটনাটা, এটাকে যদি কেউ ষড়যন্ত্র বলে, যে বলবে তার দিকে তাকানো উচিত। তার দিকে তাকানো উচিত যে ভিতরে কোনো কিন্তু কেউ আছে। এটা হলো আমার বক্তব্য। এখানে ষড়যন্ত্র কিছু নাই। বিষয়টা হলো, আপনি একটা কথা বলতে পারেন যে এগুলোতে এখনো প্রমাণিত হয় নাই। হ্যাঁ, প্রমাণিত হয় নাই, প্রমাণিত হয় নাই, কিন্তু প্রমাণের প্রক্রিয়া তো চলছে। প্রমাণিত না হওয়ার পরে আদালত যে তাদের প্রপার্টি গুলি ক্রোক করলো, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলো, আদালত বুঝতো না? আদালত বুঝে নাই প্রমাণিত হয়েছে কিনা হয়েছে? গুলশানের 4টা ফ্ল্যাটে ঢোকার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করছে। আপনি এটা গুলশানের মতন দামি জায়গায় একজন কর্মকর্তা, 4টা ফ্ল্যাট। বাংলাদেশে তো এখনো অনেক আইজিপি বেঁচে আছে, কয়জন আইজিপি? আরো কই ওই লোক? কই ওই লোক? যদি এত সৎ হয় কইছে, রাইট, সে তো এসে কোনো ব্যাখ্যাও দিচ্ছে না। কি অবস্থা? তার আইনজীবীরা কোথায় কোথায় গেল তারা? তো তাদের পক্ষে তারা দেখেন, এরা আবার আইনজীবী নিয়োগ করছে কারে? আইনজীবীটাকে, আইনজীবী সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, সে হলো তার আইনজীবী মঞ্জুরুল সাহেব। বুঝলেন? মানে টাকা পেলে খেলায় পড়ে, টাকা পেয়েছে, বড় অঙ্কের টাকা পেয়েছে, সে আইনজীবী নাই। অথচ এটার ব্যাপারে কোনো বক্তব্য নেই, মানে এদের কোনো নৈতিকতা নাই। বেনজির সাহেব যে আচরণ করতেছে এটা তো পলাতক ব্যক্তিদের মতন।
কারণ এই যে হ্যাঁ, সরকার করতেছে সম্পত্তি, সে তো নিজে সেটা ফাইট করার কথা নাকি, ফাইট করার কথা না। হ্যাঁ। তার পক্ষে যে পুলিশ তার অ্যাসোসিয়েশন মধ্যে এগুলো তার দাঁড়ালো, মধ্যে যদি তার মানে বেনজির সাহেবের অবস্থানটা কোথায়? অথচ তার পক্ষে কিন্তু দাঁড়ায় গেল পুলিশ অ্যাসোসিয়েশন। পুলিশ অ্যাসোসিয়েশন তো আমার ধারণা দাঁড়াইছে চাপে পড়া। ওই দীর্ঘদিন, শুনেন, দীর্ঘদিন তো তার অধীনে চাকরি করছে। হ্যাঁ, বেনজির সাহেব যদি এখন মনে করেন পুলিশ অ্যাসোসিয়েশনের যে সাধারণ সম্পাদক, এই যে নারায়ণগঞ্জের এসপি, তাকে যদি একটা ফোন দেয়, হ্যাঁ, যদি হ্যাঁ। একটা ফোন দেয়, ওই এসপি তো বসে থাকবো না, খাড়াই থাকবো, খাড়াই পরে স্যার স্যার করতে থাকবে। তার কল্পনা বলেন আপনি। কারণ একটা চক্ষু হম। লজ্জাও তো আছে, আমি বলছি না যে তাকে মানে এই অপমান করা উচিত, তা বলছি না, কিন্তু একটা চক্ষু লজ্জাও তো আছে। এতদিন তার হম। বস ছিল, এতদিন তার উপর অফিসার ছিল, সে তো চাইলেই তো তাকে মানে বলতে পারবে না। আর বেনজির কাজে সাহেব যেভাবে রিটায়ারমেন্টের পরেও যেভাবে প্রোটোকল নিয়ে চলাফেরা করছে, এটা তো আর এক আইজিপির মতনই। সেই তো মানে সে তো আসলে সে তো মানে একটা ভয়ঙ্কর লোক ছিল। আমার তো মনে হয় হম। যে ইয়ে তামিল ছবিতে মাঝে মাঝে দেখি না কিছু মাফিয়া, সে মাফিয়া ডনের মতো তো আচরণ করছে। সে তো একটা হম। মাফিয়া ডন ছিল। এই লোকটাকে এই পর্যায়ে কারা আসতে দিল, উঠতে দিল? ডন তো আর একদিনে হয় নাই। কারা এটাকে এই পর্যন্ত নিয়ে আসতে দিল, এটাও কোনো দেখা উচিত, এবং যারা এই যে দিয়েছে তাদের কতটা মেরুদণ্ডহীনতা এটা বুঝতে হবে। ব্যারিস্টার সুমন বললো না যে সংসদে, যে আর কিছুদিন গেলে মানে পুরো গোপালগঞ্জ কিনে ফেলতো। হম। আচ্ছা, ব্যারিস্টার সুমনের ব্যাপারে এই হুমকি, এটার কি দেখলেন তো খবরে? কিন্তু চুনারুঘাটের ওসি বলছে যে আপনার হুমকি আছে 3 দিন ধরে, আহ, মানে আহ, আপনার আপনার কে নাই করার জন্য আর কি তারা মাঠে তৎপর, আপনি বাসা থেকে বের হবেন না। সে থানায় জিডি করছে। আর হম। ব্যারিস্টার সুমন বলতেছে রাষ্ট্রযন্ত্র কি তাকে মানে বেঁচে থাকতে দিতে চায় কিনা, এটা হলো প্রশ্ন। আপনার কাছে কি মনে হয়, এটার কোনো মাজেজা আছে? শুনেন, এটা হতে পারে। এটা হতে পারে কেন, আমি এই দুইটা কারণে বলি। এটা এমনি হয়তো অতটা সিরিয়াস কোনো বিষয় নাও হতে পারে। আবার যেহেতু থানার থেকে বলা হয়েছে, নিশ্চয়ই কোনো রকম ইনফরমেশন তাদের কাছেও আছে। আমি এই ব্যাপারটা ডিটেল জানি না। তবে আমি এই জায়গাটাতে মনে করি হুম, যে হুম, ব্যারিস্টার সুমন যে ধরনের কাজকর্ম করছেন, হুম, এটা হুম, কিন্তু বাংলাদেশের যে ট্র্যাডিশনাল যারা এমপি আছেন, উনি হুম, কিন্তু হুম, তাদের মতো বিহেভ করছেন না। উনি হুম, হুম, অনেক হুম, কিছু করছেন যা নাকি এলাকাবাসীর জন্য, মানে এলাকার সাধারণ মানুষের জন্য মানে পজিটিভ আমি মনে করি। এবং এই প্রত্যেকটা এলাকায় কিন্তু একটা শ্রেণী সবসময় গড়ে ওঠে যা নাকি হুম, সুবিধাবাদী শ্রেণী। এটা বলেন হুম, আপনার রাজনৈতিক দল, অথবা তার সহযোগী সংগঠন, অথবা ভ্রাতৃপ্রতিম সংগঠন যেগুলো আছে, তাদের নেতারা নানা ধরনের সুযোগ সুবিধা তারা কিন্তু এলাকার এমপির কাছ থেকে নেয়। এবং আমি যতটুকু বুঝি, সেই সুযোগ সুবিধা তারা ব্যারিস্টার সুমনের কাছ থেকে এখন পর্যন্ত নিতে পারেনি আমার ধারণা। এখন তাদেরই কেউ যারা নাকি অভ্যস্ত হয়ে গেছে, তাদেরই কেউ সুযোগ সুবিধা না পেয়ে হয়তো ওনার মধ্যে একটা ভীতি তৈরি সৃষ্টি করার জন্য এই ধরনের ঘটনা ঘটাতে পারে। এটা একদম যে অমূলক আমি তা মনে করি না, ঘটাতে পারে। কিন্তু আমি আবার এটাও মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন হন, তারা যদি সিরিয়াস হন, এই ধরনের হুমকি ওনারা ম্যানেজও করতে পারবেন, হুমকি তাদের ধরতে পারবেন। এটা তো বাংলাদেশে খুব একটা কঠিন ব্যাপার না। আজকাল হুম, কিন্তু খুবই সহজ হয়ে গেছে যে আপনার এই মানে আপনার এই তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে এগুলি ধরা যায়। যদি দুজনকে ধরে ফেলেন না, দেখবেন সব টাইট হয়ে গেছে। এটা আমি মনে করি না যে খুব একটা কঠিন ব্যাপার হবে। ঠিক আছে মুস্তফা, আজকে এই পর্যন্তই থাকুক। এবং আশা করি যে একটু দর্শকদের, যেহেতু চাই আপনাকে কোনো কোনো এই চ্যানেলে একটু, যাতে আমাদের গ্যাপটা একটু কম হয় আর কি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আমি নিজেও আসলে দেশের বাইরে ছিলাম, তো এটা আসলে আমারই ব্যর্থতা। আমরা এখন চেষ্টা করবো যে একটু যাতে ঘন ঘন আমরা মুখোমুখি হইতে পারি। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। জি। আল্লাহ হাফিজ।